না বলা গল্পে আজকে সবাইকে স্বাগতম। আজকে আমরা একজন বিশেষ অতিথিকে নিয়ে সামনে এসেছি, যিনি আমাদের আসনটি আলোকিত করেছেন। লিজেন্ডারি একজন ডিরেক্টর বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে। দাঙ্গা, লুটতরাজ, অন্য মানুষ সহ আম্মাজান, কিছু কিছু ছবির কথা না বললেই না। সেই বিশেষ ব্যক্তিত্ব, বিশেষ পরিচালক, যিনি পরিচালকদেরও পরিচালক। নবীনরা আজ তার থেকে শিখছে, জানছে। আমরা তার কর্মকাণ্ড দেখেছি। তার বুকের ভেতরে অসংখ্য দুঃখ ছিল যখন তিনি এই চলচ্চিত্রে পা রাখেন। সেই দুঃখকে উনি পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে গেছেন এবং একজন সফল পরিচালক হিসাবে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে অত্যন্ত অবদান রেখেছেন। তিনি আর কেউ না, আমাদের কাজী হায়াৎ স্যার। স্যার, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। শুরুতেই জানতে চাবো যে আপনার চলচ্চিত্রের আসার শুরুটা আর কি, শুরুতে কিভাবে পা রাখলেন এবং কর্মক্ষেত্রে কিভাবে আগালেন? দেখতে পাচ্ছি অনুষ্ঠানটার নাম না বলা গল্প। জি। ঘটনা হলো, এত ইন্টারভিউ দিয়েছি, এত কথা বলেছি মিডিয়ার সামনে, না বলা এখন আর কোনো গল্প নেই আমার কাছে। তবুও চেষ্টা করব না বলে গল্প বলার জন্যে, যেগুলো অন্যান্য মিডিয়ায় কখনো বলিনি। জি স্যার। এখন প্রশ্ন করতে পারো আমাকে কি বলবো আমি। এমন কোনো না বলা গল্প যা মনে পড়ছে আপনি শেয়ার করতে চান দর্শকদের সামনে? কোনো ছবির বিষয়ে হতে পারে, বাধা বিপত্তির বিষয়ে হতে পারে, ছবি বানাতে গিয়ে স্মৃতির বা সুখের কোনো ঘটনা হতে পারে। সুখ দুঃখ আনন্দ সব মিলিয়েই তো জীবন। তো চলচ্চিত্র জীবনটাও সুখ দুঃখ আনন্দ মিলিয়েই ছিল। বলতে হয় একেবারে কৈশোর থেকে আমি আমার মানে লেখাপড়া শুরু হয় মায়ের হাত দিয়ে। এই তোমরা বা আজকের ছেলে মেয়েরা সেটা চিন্তা করতে পারবে না সেই কি দিয়ে শুরু হয়েছিল। তালপাতা কেটে সিদ্ধ করে সেই তালপাতা, লম্বা তালপাতার উপরে অক্ষর পেরেক দিয়ে এঁকে দেওয়া হতো। মা এঁকে দিলেন, সেইটা বাঁশের কঞ্চির কলম দিয়ে তার উপর ঘোরানো। এটাই ছিল আমার প্রাথমিক শিক্ষা, বর্ণলেখার প্র্যাকটিস। বর্ণলেখার প্র্যাকটিস। এবং আজকের ছেলেমেয়েরা ভাবতেও পারবে না এগুলো কথা। তারপর আমি শৈশবে একটা স্কুলে যাই। সেই স্কুলটা ছিল দোচালা একটা ঘর, টিনের ঘর। ঋষিকেশ মুখার্জি নামক এক ভদ্রলোক, তিনি ছিলেন শিক্ষক। সেও এক আজব ঘটনা। উচ্চ বর্ণের হিন্দু, বসবাস ছিল আমাদের স্কুল থেকে প্রায় 2 মাইল দূর। তখন এই ভ্যান গাড়ি বা কোনো গাড়ি টাড়ি ছিল না, পায়ে হেঁটেই আসতেন উনি। কাদা মাটির পথ পার হয়ে একটা ছাতি আর একটা লাঠি নিয়ে আসতেন উনি। ছাত্রদের পড়াতেন, বেতন নিতেন না, বিনা বেতনে। তার প্রাপ্তি ছিল প্রতি বছর 20-30টা ছেলে মেয়ে যে ক্লাস 1 পেরোবে, মানে পাঠশালা পেরিয়ে ক্লাস 1-এ ঢুকবে, তখন উনি ছাড় দিতেন। এই ছেলে মেয়েদের ছাড় দিতেন হলো বিনা বেতনে পড়িয়ে উৎসাহ দেবার জন্য পড়ালেখার প্রতি। 1 ধামা মুড়ি, কেজি 2 গুড়, 4টা কমলা লেবু, 1টা টাকা, কাঁচা টাকা মানে রুপি, সেইটা আবার সিঁদুর দিয়ে মেখে আনতে হতো। তো
এই ছিল, এইটা উনি নিতেন, নিয়ে পরে সব এক করে ভাগ করে নিতেন, টাকাটা উনি নিতেন। এইভাবে ওনার পুরো বছরটা কাটতো। কি যে আনন্দ পেতেন উনি, আমার যা মনে হয় আজকে, কি আনন্দ পেতেন উনি এই গরিব মুসলমান, নিম্নবর্ণের হিন্দু ছেলে মেয়েদের লেখাপড়া শিখিয়ে তাদের জীবনকে আলোকিত করার জন্যে তিনি এই প্রচেষ্টা নিয়েছিলেন, সাকসেসও হয়েছিলেন। অনেক ছেলে মেয়ে তার কাছে লেখাপড়া শিখেছে, প্রাথমিক জ্ঞান নিয়েছে। সেই অনেক ছেলে মেয়েদের মধ্যে আমিও একজন। অসাধারণ। ঋষিকেশ মুখার্জি, সে পরনে ধপধপে একটা ধুতি, 3 পকেটওয়ালা সাদা একটা পাজামা শার্ট আর একটা ছাতি, একটা লাঠি নিয়ে তিনি, তার আর বিরাম ছিল না। তার অসুখ বিসুখ হতো না। আমরা চিন্তা করতাম যে অসুখ বিসুখ হলেও, স্যারের যদি অসুখ বিসুখ হইতো তাহলে 2-1 দিন বন্ধ পেতাম, ছুটি পেতাম। তা হতো না ওনার। শিশু বয়সে একটু খেলাধুলা করার একটু সুযোগ পাওয়া যেত। তো উনি এইভাবে আমাদের লেখাপড়া শিখিয়েছেন। আমি এই কথাটি বলার কারণ হলো এটি একটি না বলা গল্প। আর অন্য কারোর জীবনে এমনটি ঘটেছে কিনা আমার জানা নেই, তবে আমার জীবনে ঘটেছে। এই সেই থেকে ফুকরা মডেল স্কুলে ক্লাস 5 পর্যন্ত পড়লাম। ক্লাস 5-এ উঠে বৃত্তি পরীক্ষা দিলাম। আমি গোপালগঞ্জে গিয়েছিলাম বৃত্তি পরীক্ষা দিতে। আমি এত ছোট ছিলাম যে এই নিচের বেঞ্চিটাতে বসে লেখার মতো উচ্চতা ছিল না আমার। নিচের বেঞ্চি উপরের খাতা রেখে যদি লিখতে হয় তাহলে দাঁড়িয়ে লিখতে হতো আমাকে। এবং 2 দিন পরীক্ষা হয়েছিল, 2 দিনই ওই দাঁড়িয়ে পরীক্ষা দিয়েছিলাম। আর এ নিয়ে আমাকে দেখতে আসতো অনেকে, যে দাঁড়িয়ে পরীক্ষা দিচ্ছে। দাঁড়িয়ে পরীক্ষা দিচ্ছে একটা বাচ্চা ছেলে, একটা বাচ্চা ছেলে। একেবারে বাচ্চা ছেলে, শিশুই বলা চলে। তো এই ছিল প্রাথমিক শিক্ষা। তারপর হাই স্কুলে ফুকরা মদন মোহন একাডেমি নাম করে একটা, ওই ঋষিকেশ মুখার্জিদেরই তৈরি ছিল একটা কলেজ, স্কুল। সেই স্কুল থেকে ম্যাট্রিক পাস করলাম। তারপরে ভর্তি হলাম সৌভাগ্যবশত আমাদের গ্রামের পাশের গ্রামেই একটা কলেজ ছিল, রামদিয়া শ্রীকৃষ্ণ কলেজ। সেই কলেজটাও এক ভদ্রলোক, অনেক ত্যাগী মানুষ, তিনি সর্ব মানে সব ধরনের চেষ্টা করে এই কলেজটা তৈরি করেছিলেন। মানে জমিদান থেকে শুরু করে, হ্যাঁ, না, অর্থকড়ি। তিনি একটা গান্ধীপন্থী লোক ছিলেন। আচ্ছা আচ্ছা। একটা কোপনি পরা থাকতো। তার জীবনও আশ্চর্য। 11 বছর বয়সে সে ওই একটা কোপনি পরে, একটা কোপনি কাঁধে দিয়ে গান্ধীর আলোতে, গান্ধীর যে বিশ্বাস ছিল সেই বিশ্বাসে সে আত্মনিয়োগ করে নিজেকে সমাজ সেবার জন্য। সে আমাদের এলাকায় কাশিয়ানীতে অনেক খাল করেছে, অনেক স্কুল করেছে, কলেজ করেছে। পরবর্তীতে ভারতে গিয়েও অনেক কলেজ স্কুল করেছে। তারই গড়া একেবারে প্রত্যন্ত গ্রামের ভিতরে একটা কলেজ, রামদিয়া শ্রীকৃষ্ণ কলেজ, অনেক বড় কলেজ করেছিলেন তিনি। সেখান থেকে ম্যাট্রিক, ইন্টারমিডিয়েট, বিকম পাশ করে
জগন্নাথ ইউনিভার্সিটিতে এসে এমকমে ভর্তি হলাম। এই ছিল জীবন, শিক্ষা জীবনটা। শিক্ষা জীবন। তারপর চলচ্চিত্রের প্রতি কখন দুর্বল হলেন, আর চলচ্চিত্রের শুরুটা কার হাত চলচ্চিত্রের ধরে? প্রতি প্রথম দিনেই দুর্বল হয়েছিলাম আমি। আমি যখন ক্লাস 4-এ পড়তাম তখন মামার সাথে গিয়েছিলাম খুলনা আচ্ছা আচ্ছা। সিনেমা দেখ। মামা বলল যে চল সিনেমা দেখে নিয়ে আসি। সাগরিকা ছবি দেখেছিলাম উত্তম সুচিত্রার। সেইটা দেখে মামাকে জিজ্ঞেস করেছিলাম, মামা আমি এই ওদের মতো হব, হইতে পারবো না? তখন থেকেই, তখন ক্লাস মানে 4 প্রথম থেকেই? দেখেই দুর্বল হয়ে পড়লাম। তো মামা বলল, ধুর বোকা, এরা হলো অনেক বড় লোক, জমিদারের ছেলে মেয়ে, এই সব চিন্তা করিস না। এই যে মামা যে বলল কথাটা, এই কথাটা আমার বারে বারে মনে হতে লাগলো যে ওরা যদি পারে তা আমি পারবো না কেন। এবং ডিরেক্টর হওয়ার আগ পর্যন্ত ওই একটি কথাই মাথায় রেখে আমি এগিয়েছি। সেই শিশু বয়সের কথাটা মাথায় নিয়েই। আমি এমকম পরীক্ষার শেষ খাতাটি দিয়ে চোখ বন্ধ করেছিলাম। শিক্ষক মানে আমাদের যিনি প্রফেসর খাতা নিয়ে যাবেন হাত থেকে, তিনি আসছেন সামনের দিকে আমার দিকে। আমি চোখটা বন্ধ করলাম, খাতাটা এইভাবে ধরলাম, আর নিজে নিজে মনে ইয়ে আরাধনা করতে থাকলাম, আল্লাহ এটাই যেন আমার শেষ পরীক্ষা হয়, আর জীবনে যেন কোনোদিন পরীক্ষা দিতে না হয়, আল্লাহ আমি যেন সিনেমায় চলে যেতে পারি। এবং তাই হলো। প্রথম অনেক পরিচালকের কাছে ঘুরেছি, আমজাদ হোসেনের কাছে ঘুরেছি, তারপর ইয়ে নিয়ে পুনা ফিল্ম ইনস্টিটিউশনে স্কলারশিপ নিয়ে যাওয়ার জন্যও আবেদন করেছি, হয়নি। তারপর আমার ক্যাপ্টেন এতেশামের কাছে গেছি, আজিজুর রহমানের কাছে গিয়েছি, হাসমত ভাইয়ের কাছে গিয়েছি, কোথাও জায়গা হলো না। শেষ পর্যন্ত জায়গা হলো মমতাজ আলী সাহেবের কাছে। তিনি সাগ্রহে আমাকে গ্রহণ করলেন এবং তার চিফ অ্যাসিস্ট্যান্ট হলাম আমি। প্রথম থেকে চিফ অ্যাসিস্ট্যান্ট? প্রথম দিন থেকেই চিফ অ্যাসিস্ট্যান্ট আমি। ছবি হলো সোনার খেলনা, কে আসল কে নকল। সোনার খেলনায় শুটিং পেয়েছিলাম 3 দিন, আর কে আসল কে নকলে শুটিং পেয়েছিলাম একটা গান। ছবিটা শেষ ছিল, দুটো ছবি শেষ। মানে শেষ পর্যায়ে এসে যতটুকু কাজে। তারপর উনি এই ছবি দুটো বেকার হয়ে মানে তারপর আর ওনার কাজ থাকলো না, বেকার হয়ে গেলাম আমি। তখন টিএসসিতে গিয়ে একটা নাট্য গোষ্ঠীর সাথে নাটক করতে থাকলাম। হুজুর কখন মরবে নাটক করতাম আমরা, বেলি রোডে মঞ্চস্থ হতো। তারপর একদিন স্টুডিওতে আমি আবার অতি উৎসাহী লোক ছিলাম। আলমগীর কবির সম্পর্কে আমার একটা উচ্চ ধারণা ছিল। আলমগীর কবির সাহেবের সাথে যেচে যেচে কথা বলতাম, জিজ্ঞেস করতাম যে ভাই এইটা কি, এইটা কি। উনিও ধৈর্য সহকারে শুনতেন এবং আগ্রহটা দেখতেন। একদিন হঠাৎ উনি আমাকে বললেন, দূর থেকে ডেকে বললেন, হায়াত এদিকে আসেন, শোনেন তো। উনি সবাইকে আপনি করে কথা বলতেন। উনি বললেন যে আমি তো একটু বিপদে পড়েছি, আমার একজন অ্যাসিস্ট্যান্ট ছিল, তা সে কাজ করবে না, তারেক নাম করে, সে পরিচালক হয়েই মারা গেছে পরে। তারেক কাজ করবে না, তো আমি তো ঠেকে গেলাম। আমার সীমানা পেরিয়ে ছবিটা 2-3 দিন শুটিং আছে, আর পুরো এডিটিংটা একটু করে দিতেন যদি আমি খুব উপকৃত হতাম। উনি খুব স্পষ্টবাদী লোক, বললেন যে আমি বেতন দিতে পারবো না আপনাকে, আমি 200 টাকা বেতন দেবো, আর 5 টাকা কনভেন্স দেবো।
আমার বেতন আর কনভেন্স নিয়ে খুব একটা তাড়া ছিল না, যার ফলে আমি না সূচক কোনো কথা বলিনি। ওনাকে বলেছি, হ্যাঁ আমি কাজ করব আপনার সাথে। এই শুরু হলো ওনার সাথে কাজ। ওনার সাথে কাজ করা শেষ হলো, হঠাৎ একদিন মমতাজ আলী সাহেবের শ্যালক এডিটর ছিলেন, তিনি দেখি আমার বাসায় এসে হাজির। মমতাজ ভাই এক্ষুনি যেতে বলেছে, মমতাজ ভাই ছবি পেয়েছে, আপনাকে দরকার। গেলাম মমতাজ ভাইয়ের ওখানে চিফ অ্যাসিস্ট্যান্ট, আবার চিফ অ্যাসিস্ট্যান্ট হয়ে ইমান ছবি শুরু হলো। ইমানের অর্ধেকটা করাকালীন পরিচয় হলো জন নেপিয়ার অ্যাডামসের সাথে। সে বলল, আমি একটু শুটিং দেখব। সে শুটিং দেখতে আসলো 4 নাম্বার ফ্লোরে।